আজকে আমাদের এই প্রেস ব্রিফিংয়ে আমি মোহাম্মদ মাসুদ আলম বিটিএম, ডিসি রমনা, আমার সাথে আছেন এডিসি ধানমন্ডি জিসানুল হক এবং আমার পাশে বাম পাশে আছেন ওসি হাজারিবাগ সাইফুল ইসলাম। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত 15 নভেম্বর পশ্চিম ধানমন্ডি এলাকায়, যেটা হাজারিবাগ থানার মধ্যে পড়েছে, ওখানে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার একে আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। তো ওনার বয়স হচ্ছিল প্রায় 82-র উপরে, 82-র মতো। তো তার সাথে সে এবং তার সাথে তার ওয়াইফ ডাক্তার, সেও ডাক্তার সুফিয়া বেগম, তারা দুইজনেই ব্রিটিশ নাগরিক। তারা মাঝে মাঝেই বাংলাদেশে আসতেন। তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে, তারা মূলত থাকেন যুক্তরাজ্যে। তো 15 তারিখে এই ঘটনার পরে মামলা রুজু হয় হাজারিবাগ থানায়। মামলা রুজু হয়, মামলাটা পরে হচ্ছে তার চাচাতো ভাই, যে বিশিষ্ট চাচাতো ভাই রেজাউল করে, ওনার বাড়ি নারায়ণগঞ্জ। এরপরে আমরা আসলে চেষ্টা করি যে আসলে ঘটনাটাকে হয়তো একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি। সিসি ক্যামেরা সহ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ অনেকদিন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এটা অনেক ডিফিকাল্ট ছিল, একটা ডিফিকাল্ট, আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল। এরপরে আমরা সর্বশেষ এই মামলার আমরা তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা 3 জনকে দেখেছিলাম, এই 3 জনকে আমরা আইডেন্টিফাই করি। আমাদের দুইটা টিম, একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায়, যেখানে ওখান থেকে আমরা 2 জনকে গতকালকে ধরি। তার একজনের নাম ছিল নাইম, আর একজন হচ্ছে রিফা। এই 2 জনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি, শাওন নামে, তাদেরকে এই শাওন নামে একজন ছিল। এই 3 জনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যে 3 জনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়, এবং এই 2 জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার একে আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো 2 জন। এই 2 জন ছিল নাইম আর রিফা। এই 2 জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি একটু তাদের সাথে ঝগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো। এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত, তারা 3 জনে মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে। তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো, যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও এই ইউকেতে থাকে। তো ওরা 2 জন আসছে। এখানে আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনের ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেইটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক 1:30টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে 2টা-2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার একে আব্দুর রশিদ, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল, তখন সেখানে সাথে তাকে ধরে ফেলে। এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে, আর এই বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে লোকজন হয়তো জেগে যাবে এই ভয়ে, তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটেদের তথ্য নিয়েছিলাম, নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা উদ্ঘাটন করতে পেরেছি এবং এই তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছে এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো। ইনশাল্লাহ হয়তো তারা 164 করবে, সেটা কোনো জবানবন্দি যেটা সেটা প্রমাণ করবে। এই ছিল আজকে বিষয়। ভাই, আমরা বিভিন্ন এরকম ঘটনা দেখেছি যে প্রপার্টি রিলেটেড হয়তো এক আত্মীয়র সাথে এক আত্মীয়র একটা ঝামেলা থাকার কারণে অনেক সময় দেখেছি যে প্ল্যান করেও তাদেরকে হত্যা করার এরকম ঘটনা আমরা দেখেছি। তো এই ঘটনায় কি এ ধরনের কোনো মোটিভ আপনারা পেয়েছেন কিনা, যে অন্যজনের প্ররোচনা বা অন্যজনের কথায় তারা এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে? না, এই ঘটনায় আমরা দুইটা মোটিভ পাইছি। একটা হচ্ছে যে মার্ডার ফর গেইন, যেটা তারা হচ্ছে এখান থেকে কিছু টাকা পয়সা পাবে, যেটা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল তিনজনের মধ্যে। আর আরেকটা যেটা পাইছে, যেহেতু দুইজন আগে থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই দুইজন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো, ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তাদের দ্বারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাত ছিল। এই দুইটা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি, এর বাইরে কোনো কিছু নাই। আপনারা হত্যাকাণ্ডের ব্যবহৃত একটা কেক কাটা চাকু উদ্ধার করেছেন। একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি কি বিশ্বাস করেন এই চাকু দিয়ে দুজনকে হত্যা করা সম্ভব? এটা তারা হত্যার উদ্দেশ্যে আসলে এখানে প্রথমে আমাদের কাছে যেটা বলেছে যে প্রথমে হত্যার উদ্দেশ্যে যায়নি, দুইটা উদ্দেশ্য ছিল, সেটা তো বলছি। আর তাৎক্ষণিকভাবে এটা ওরা যেটা দেখাইছে যে এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরে যেখানে চাকুটা রেখে গিয়েছিল, তো ওই চাকুটা আমরা তো ওরা দেখানোর মতো আমরা উদ্ধার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের বিষয়, ওরা যেভাবে দেখাইছে, আসামি যেভাবে দেখাইছে সেভাবে পাইছে। এটা হয়তো 164-এও আসবে। না, আপনারা যারা তদন্ত করছেন তারা কি বিশ্বাস করেন যে এই কেক কাটা চাকু দিয়ে দুজনকে হত্যা করা সম্ভব? না, একজনকে তো হত্যা করছে, একজনকে কয়েকটা জায়গায় স্ট্যাপ করছে, এলাও কথা নেই। এবং এটা সম্ভব কি সম্ভব না, এটা তো আসলে আমি বলতে পারবো না, তবে এটা সম্ভব হয়েছে, এটা করে ফেলছে। সে বেশ কয়েকটা জায়গায় আঘাত করছে অতর্কিত ভাবে। ইনকোয়েস্টে কিরকম পাওয়া গিয়েছিল? ইনকোয়েস্টে যেভাবে ওরা বলছে সেভাবেই, সে যেভাবে বলেছে ওইভাবে আমরা পেয়েছি। 4 বছর বয়স হচ্ছে তো তার যে ডিসিস্ট, ওনার বয়স ছিল 82-এর উপর। এটা একটা বিষয়, পড়ে গেছিল এবং সে ওই ফ্লোরে শুয়েছিল, পড়েছে। 4 বছর আগে এলিফ্যান্ট রোডে একজন নারী চিকিৎসক খুন হয়েছিলেন, সেই তদন্তের কি কোনো অগ্রগতি আছে? আমি আসলে এটার বিষয় জানি, আমরাও একেবারে এখানে যারা আছি আমরাও নতুন, এবং এটার বিষয়টা আমি বলতে পারবো, এর বাইরে কোনো বিষয় আমি ওইভাবে বলতে পারবো না। পরবর্তী যেন এরকম ধরনের ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আপনাদের ডিএমপির অবস্থানটা একটু আমাদের কাছে, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন, একটা সুন্দর প্রশ্ন। আমার যেটা মেসেজ, এবং যেটা হচ্ছে আমার কমিশনার স্যার, আমাদের অ্যাডিশনাল কমিশনার স্যারদের যে মেসেজটা, সেটা হচ্ছে যে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা আমাদের কাছে ক্লিয়ার মেসেজ। এবং সে যেই হোক, এটার ব্যাপারে জিরো টলারেন্স তো আমাদের সব লেভেলেই থাকে, বা সবাই বলবে, আমরা বলবো। কিন্তু আমার কাছে যেটা মেসেজ, আমি ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি এটাও বলেছি যে এই অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দেবো। তো সে যেই অপরাধী হোক, আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি। ওকে, থ্যাংক ইউ।